শাহজাহান তন্ময়, লেখনীতে নাবিলা ইক্স, পর্ব সংখ্যা 57। মাইক্রোর ভেতরে এয়ার কন্ডিশন আছে, তবে তা বন্ধ। কেন? কারণ তন্ময়ের প্রিয়তমা প্রকৃতি উত্তপ্ত হাওয়ায় উপভোগ করবে। পুতুলের মতো আঁখি দুটি দ্বারা চেয়ে যখন বলল, ভাইয়া উইন্ডোজগুলো খোলা থাকুক, তখন মাহিম উত্তপ্তে গোল গোল করে ঘামছিল। ভেপা সূর্যকিরণের অচৈতকভাবে হওয়া বাকি, তবুও অরুর আবদারটুকু মুখে শক্তপোক্ত এক না বলতে বড্ড নাড়াচ্ছে। সে বাধ্যগ্রস্তের মতো চোখে চোখি করে বলল। দুই বন্ধু অনিচ্ছায় রোবটের মতো মাথা দোলালো, সহমত। ওদের নাস্তানাবুদ হতে দেখে তন্ময় ঈর্ষৎ আনন্দ পেল। অন্যত্র অরু আত্মহারা, সমর্থ পেয়ে উচ্ছ্বাস বদনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে ব্যাকুলভাবে। মাইকোতে মোট 6টা উইন্ডোজ। প্রদত্ত সূর্যতাকে মস্তক গলে যাওয়ার উপক্রম, প্রত্যেকটা উইন্ডোজ খোলা। অরুর পার্শ্ববর্তী উইন্ডোজে সূর্যের দপ্ত কিরণ পড়েছে ঠিক ওর মুখমণ্ডলের ওপরে। এই দৃশ্য কিঞ্চিত আবলোক করল তন্ময়। ওর ফর্সা মুখটা রক্তিম হয়ে যাচ্ছে, ভরাট গলায় দুটো গাল ললিত হচ্ছে। মুহূর্তে অরুর হাত ধরে টেনে একান্ত কাছে আনে। এহেন আকস্মিক কাণ্ডে অরু হকচকিয়ে যায়, ধাতস্থ হয়ে মাথা তুলে চায়। মুহূর্তেই প্রশ্ন, অতঃপর কৈফিয়ত না পেয়ে প্রশ্ন করে বসে, কি হলো? অরুর প্রশ্নে প্রত্যুত্তর করে রুস্তম, তার পুরুষালী কণ্ঠে কৌতুক শোনার মতোই, তোমার সুন্দর মুখখানায় সূর্য মামা বসেছে। এটা তোমার পার্সোনাল বড় ভাইয়া মানতে চাচ্ছে না। যদি তোমার বেবি স্কিন ক্ষতিগ্রস্ত হয় তাহলেই তো। তন্ময়ের রূঢ়মতি ধারণ করে ফেলেছে, বুদ্ধিদীপ্তি, চোখ দুটো গম্ভীর, লডাটে 4টে ভাঁজ পড়েছে, অষ্টদয় একে অপরের ওপর প্রগড়ভাবে লেপ্টে। সন্তোষপর্ণে হাতের তালু দুটি মুষ্টিবদ্ধ করে ইয়ারপিস দুটো পুনরায় অরুর কানে নির্বিকার চিত্তে ঢুকিয়ে দেয়। তন্ময়ের এমন বন্ধুবান্ধবের মুখশ্রীর পানে সূক্ষ্ম দৃষ্টি বলে শেষমেশ সতর্কবার্তায় গর্জে ওঠে, ওর সামনে ফালতু কথা না বলতে। শুধরে থাক, ওয়ার্নিং দিচ্ছি। মাহিন যেন কৌতুক শোনে, ত্রুট রবের মতোই হাসে। আমাদের ভুরুনা চাইয়ে শুধায়, না শুধরালে কি করবি? শাহজাহান তন্ময় চাচা ঠিক কী করবে জানতে আগ্রহী বড্ড। রিয়ান ড্রাইভিংয়ে মনোযোগ সত্তা সুরে সুরে মেলায়। বল বল বল, কি করবি? আমি তো এক্সাইটেড, ওর মতন। আমার স্মল বেবি এই ট্যুরে এক্সাইটেড, আমিও। তন্ময় চল শক্ত হলো, চাপা শক্তে ধমক দিয়ে সুরে বলল, লাঠি খাইস না। বলছি না এসব ডাকবি না ওকে। রিয়ান অসহায় ভঙ্গিতে আওড়ায়, এমন বাচ্চা মেয়েকে কি বলে ডাকবো? তন্ময় নির্বিকার প্রত্যুত্তরে বলে, ভাবি। ইস, এই সম্বোধনে ডাকতে লজ্জা করে। এই বাচ্চার মুখটাকে কি করে আমি ভাবি বলে কাতারে ফেলি? মাহিন মাথা দোলায় ক্রমশ। তন্ময় অতিষ্ঠ এবং হতাশ। এই মুহূর্তে তার অনুশোচনা হচ্ছে। ওদের সাথে অরুকে সঙ্গে নিয়ে ট্যুর দেওয়ার নিবর্তি বই, আর অন্য কিছু নয়। তন্ময়ের ভোতা পুরুষালী মুখবয় দেখে রুস্তম মুখ টিপে হাসে। তন্ময় পার্শ্ববর্তী আসনে বসা নির্ভেজাল আবিদা অরুকে দেখে যাচ্ছে। অরু কানে ইয়ারপিস দিয়েছে কেন? বেচারি লেট আউট ফিল করছে। ইয়ারপিস খোল। তন্ময় দাঁতে দাঁত পেশে দুটো ভুরু উঁচিয়ে কাটকাট গলায় প্রত্যুত্তর করে, করুক, তোর ভাবতে হবে না, আমার বউকে নিয়ে আমাকে ভাবতে দে। রিয়ান, মাহিন আর রুস্তম দৌত্যের মতো করে হাসে। ওদের হাসি তেপে আর সহ্য হয় না সুহানির। অতিষ্ঠ কণ্ঠে ওদের কর্মকাণ্ডে চোখ রাঙিয়ে তাকায় রিয়ানের দিকে। ওর উদ্দেশ্য শাসানো গলায় বলে, উফ থাম তোরা, ঘুম ধরেছে। সারা রাত তোর প্ল্যানিং আর চক্করে ঘুমই হয়নি, এখন ঘুমাবো, ঘুমাতে দে, আল্লাহর দোহাই লাগে। সুহানির একথায় মুখ দ্বারা রিয়ানার একটি শব্দ বের করে না, স্পর্ধাও দেখায় না। নীরব রয় অসন্তোষ মাহিন, উষ্ঠদয় ফুলিয়ে রাখে। একজন বউকে ভয় পায়, আরেকজন বউ অন্তকালের পিঞ্জরে বন্দি করে রাখে। এদের মধ্যে সিঙ্গেল সে লিভ আউট, এই বিশ্বগ্ন। জীবনটা কেমন যেন লাগছে তার। ওর কান থেকে ইয়ারপিস খোলে, ওর মাথাটা একান্ত কাঁধে চেপে আদেশ ছুড়ে, কবুতরের মতো ছটফট বন্ধ কর, চোখ বুজে ঘুমা। লম্বা জার্নি, ট্যুর নিয়ে প্রবল উৎসাহিত অরু গত রাত ঘুমাইতে পারেনি। নিদ্রায় নটুকু যেন আসেনি সারা রাত। নিশাচর পানির মতো পেঁচার মতোই সজাগ ছিল ভোর আর আগ পর্যন্ত। চোখ দুটো ছোট ছোট করে আসে তার, ঈর্ষিত রক্তিম বটে।
তন্ময়ের কথায় অনুভব করে নির্ঘুম চোখ দুটোর তন্দ্রা প্রয়োজন। প্রাণোচ্ছল্ল ভঙ্গিতে বেশ আমোদের মধ্যে কাঁধে মাথা রাখে সে। হাত জড়িয়ে চোখ বুঝলো। এই দৃশ্য ফ্যালফ্যাল করে চেয়ে দেখলো ওরা। তন্ময়ের চোখ রাঙাতেই ঘাড় ঘোরালো আবারও। নীল সাদাটে গগনে বুক ছিড়িয়ে ওরা স্বাধীন পাখিদের মতোই ছুটছে। সড়ক পথে পিছিয়ে ছুটছে মাইকোটি। মাইকোকে অনুসরণ করে নির্বিহীন ঈর্ষদ পাখি দল। কার ক্ষমতা কতটুকু তার প্রতিবম্বতা চলছে, হয়তো প্রতিদ্বন্দ্বিতা ভালোই এগিয়ে গেছে। রিয়ান দু ঘন্টা খানেক মতো ড্রাইভ করেছে। এই মুহূর্তে সরু এক সড়কে মাইকোটা থামালো। এর বেশি ড্রাইভ করা তার পক্ষে সম্ভব নয়। গত রাত পর্যন্ত ঘুম হয়নি। ট্যুর সম্পর্কিত রচনা প্রণালী তো সাজাতে ব্যস্ত ছিল সে। ড্রাইভিংয়ের আসন ছেড়ে বেরোলো বিদ্যুতের গতিতে। এ যাত্রায় ম্লান কণ্ঠে ঘোষণা দেবার ভঙ্গিতেই জানালো, এখন ড্রাইভ করবে আমাদের চাচা ওরফে মাহিন মজুমদার। করতালি হোক। সূর্যমামা উত্তপ্ত। মৃদু হয়ে এসেছে বাতাস বরণে মিষ্টি শীতল স্পর্শ। ড্রাইভিংয়ের পার্শ্ববর্তী সিটে মাহিন তন্ডায় তোপে দুলছিল। সিটে মাথা এলিয়েছিল কোনাকুনিভাবে। আকস্মিক করতালি ধ্বনিতে হকচকিয়ে উঠল। কাঁচা তন্দার রেশ এখনো কাটেনি। ঈষৎ রক্তিম চক্ষু যুগল পিটপিট করে চেয়ে বলল, মুখবয় পরকণ্ঠা গম্ভীর, নিশ্চিত তন্ত্র এক প্রলোভিত দৃষ্টতাকে কাছে রিয়ানের পানে, যেন দৃষ্টি দিয়েই কোনোই বান ছুড়ে দিচ্ছে। রিয়ান এতে হেলদোল হলো না। সে উত্তেজনহীনভাবে নির্বিকার। অরু গম্ভীর তন্ডা ছুটেছে। তন্ময় অসন্তোষ রিয়ানের এহেন কাণ্ডে ফের উচ্চকণ্ঠে বলল, কিরে, বেরিয়ে ড্রাইভ কর। মাহিন প্রগর নীলদ্রা দুলদুল করছে। পাপড়ি যুগক জোরপূর্বক বুঝে আসছে। রিয়ানের কথা কানে নেয় না সে। পুনরায় সিটে মাথা এলিয়ে দেয়। আমার দ্বারা হবে না। ঘুমের তোপে গাড়ির কোথাও পড়ে দেব। রুস্তম নাক ডেকে ঘুমাচ্ছে। সুহানির কানে ইয়ারবস ঢোকানো। দুজনেই কোলাহলপূর্ণ ব্যাপারে নির্বোধ। তন্ময় ওদের বিরক্ত চোখে দেখে কিশ্চিত দেখে। বেরিয়ে আসে দরজা খুলে। অরুকে হাতের ইশারা করে বেরিয়ে আসতে বলে। অরু তড়িৎ বেরিয়ে তন্ময়ের পেছনে পেছনে। তন্ময় ড্রাইভিংয়ে বসে মাহিনকে উদ্দেশ্য করে বলে, পেছনে গিয়ে ঘুমা। যেন এই বাক্য শোনার ওই প্রত্যাশাই ছিল মাহিন। বিলম্ব না করে উৎফুল্লক বদনে বেরিয়ে আসে। ইতিমধ্যে রিয়ান অবসাদগ্রস্ত ভঙ্গিতে মাইকোর পেছনে এসে চিপকাই শুয়ে পড়েছে। মাহিন ওর শরীরের চরণ ফেলে আধস্বভাবে চোখ বুঝে নিল। সকলে আপাতত সুগভীর নিদ্রায় আচ্ছন্ন। ওরি ড্রাইভিংয়ের পাশে বসেছে। তন্ময় গাড়িটি স্টার্ট করেছে রিভাবে। ইতিমধ্যে তারা ঢাকা শহরের পথঘাট বহুদূর ফেলে এসেছে। সবুজ রাঙানো সৌন্দর্যের এক অপরূপ প্রকৃতি। দূর দূরান্তে যেথায় দৃষ্টি যাচ্ছে গাছের সমাহার। অন্ধকার চাঁদের আলোয় এই যে এক টুকরো স্বর্গ। সুরবা নদী তীরে অবস্থিত সিলেট। পৌঁছাতে রাত 11:30। তখন মানুষের যাতায়াত দ্বিপ্রহরে তুলেছে কম। নিষ্পলক চতুর্দিক। মাইকের কোথাও থামে না। সোজা বাগানবাড়ির উদ্দেশ্যে ছোটে। সবাই নিস্তব্ধ, ক্লান্ত। পৌঁছে ভোজন সেরে নিজেদের গদিতে আয়েশ করে ঘুমাবে। সর্বপ্রথম তন্ময় ড্রাইভ করে। অরুও ঘুমায়। আবার এই সজাগ থাকলে মুখ বন্ধ থাকে না। ক্রমাগত চলতেই থাকে তোতা পাখির ন্যায়। যত সব বেহেশ প্রশ্ন করে ফেলে তন্ময়কে। পেছনে আজশো মাহিন এবং রিয়ান বিষময় কিংকর্ত বিমর। তারা সবসময় ভেবেছে ওর কম কথা বলে, শান্ত স্থির, অথচ স্বচক্ষে এই দৃশ্য দেখে ভাবলিসিন তারা। অবশ্য ইব্রাহিম সেসব মজার সুরেই বলেছিল, ওরুকে এখনো চিনিস নাই, ও অসহ্য রকমের চঞ্চল, একবার মিলে গেলে চিনতে পারবি। তবে বিশ্বাস করা অপরাগ তারা দুজনেই নিজ চোখে দেখে এবার অরুকে নিশ্চিত ভঙ্গিতেই বসেছে। আজও দ্বিপ্রহর পুতুলের মতোই নিশ্চুপ, মুখে রানী, অথচ সাজের সময় যে পৃথক অরুকে আবিষ্কার করলো। সুহানি বেশ উপভোগ করলো চঞ্চল অরুকে। ও যা যা প্রশ্ন করছে তন্ময় প্রত্যুত্তর না করলেও সে নিমিষেই উত্তর দিচ্ছে। এতে বেশ ভালো জমে উঠেছে দুজনের। হরেক রকমের বিষয়ে চর্চা চলছে। মাইকো ইতিমধ্যে মৌলভীবাজার পৌঁছেছে। ঠিক পশ্চিমের কোলাহলপূর্ণ ধ্বনিতে বাগানবাড়ি। এ যাত্রায় বাগানবাড়ির দোরগোড়ায় ছুটতে তাদের মাইক্রো। পুরন আমলের বাড়িটি সুপ্রাচীর এবং গাছপালা দ্বারা আবৃত। প্রাচীর ছাদে ঘিরে অপিত কৃষ্ণচূড়া গাছ, গাছের শাখা বিস্তার। বাতাস বরণে দুলছে লতা পাতা। দারোয়ান ইলিয়াস মোল্লা দ্বার খুলে দিয়েছে। কেয়ারটেকার বাবু মিয়া ইতিমধ্যে দাঁড়িয়ে তাদের অপেক্ষায়। গাড়ির ধ্বনি শুনে অন্দর থেকে বেরিয়ে আসে ইব্রাহিম সৈয়দ, এলিজা, ঐশী। ইব্রাহিম সৈয়দ
ইব্রাহিম আর সৈয়দ গতকাল রাতে সিলেটে পৌঁছেছিল। এলিজা ঐশী আজ সাজে এসেছে, দুজনের প্লেনে করে এসেছে। মাহিন বেরিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ঝাঁঝাতে লাগলো। দীর্ঘ সময় বসে থেকে মেরুদণ্ড যেন বেঁকে গেছে। তন্ময় বেরোনো না বলে সেও বসে আছে। ওরও চাইছে তাড়াতাড়ি বেরোতে, কিন্তু তন্ময় তো বেরি হচ্ছে না। তন্ময় গাড়ি পার্ক করতে উত্তর দিকে ড্রাইভ করছে। ওইখানে একটি গাড়ি ইতিমধ্যে পার্ক করা। গাড়িটির পাশে মাইকও পার্ক করলো তন্ময়। আপন সিট বেল্ট খুলে ওরু সিট বেল্ট খুলে কোমরে বাঁকিয়ে হাত বাড়ালো, শুধালো, টায়ার্ড? ওরও গর্দান নামালো ক্রমান্বয়ে, বলল, আপনি সেই কখন থেকে ড্রাইভ করছেন, নিশ্চয়ই খুব ব্যথা করছে কোমর। তন্ময় মলিন মুখবয় জুড়ে দুষ্টিমি ভিড় করলো, যা সে অনায়াসেই গুলিয়ে ফেলল। গম্ভীরতা বিরাজমান মুখশ্রী, এই মুহূর্তে ঘনিষ্ঠতা। সিট বেল্ট খুলে তন্ময় ডান ভুরু তুলল। মালিশ করে দিবি? পুরো মাথা দুলালো, মুখ বাড়িয়ে আকস্মিক তন্ময়ের গালে ওষ্ঠদয় ছোঁয়ালো। মৃদু গলায় প্রত্যুত্তর করে বলল, দেব। তন্ময় কি উচিত আশ্চর্য হয়। এবার সত্যি আগ্রহ এবং উত্তেজিত, উৎকণ্ঠিত কণ্ঠে সে অপেক্ষারত। অঙ্গপ্রত্যঙ্গের হাওয়া যন্ত্রণা এক মোলেম হাতের স্পর্শে উদ্গ্রীব হলো যেন। কৃষ্ণচূড়া গাছের মাথার ওপর ঠিক আসমানের বুক পকেটে জ্যোৎস্নার মতো একটি চাঁদ বসেছে। চাঁদ জুড়ে আলোকবিন্দুর মতো জলজন্তমান নক্ষত্রের নিবাস। ঝরে ঝরে হাওয়া স্পর্শ দুলছে কৃষ্ণচূড়ার গাছটি। এই বাগানটি বেশ বিস্তীর্ণ। খোলামেলা দর্শন মাত্রই প্রশস্ত অনুভব হয় নয়নে। হৃদয়ের সব অবসাদ পুরো চিঠি বনে গেছে। উঠোনখানা পরিপূর্ণ রূপে কৃষ্ণচূড়া ফুল দ্বারা আচ্ছাদিত। হাওয়ার স্পর্শে যেমন দিগ্ভ্রান্ত উৎকণ্ঠা। এক একটি ফুলের ওপর পা ফেলতেই দ্বিধাগ্রস্ত মন। ধীরগতিতে পদক্ষেপ ফেলতে হচ্ছে প্রাঙ্গণে। কৃষ্ণচূড়া গাছটির অদূরে কয়েকটি চেয়ার পেতে রেখেছিল বাবু মিয়া। তন্ময় বসেছে একটিতে, অরু তার অপর পাশে পা তুলে। ওই পাশে রিয়ান বসেছে মেরুদণ্ড এলিয়ে। শান্ত হাওয়ার স্পর্শে মোদিত সবাই। আরামে হেলে দুলে এক একজন ইতিমধ্যে সংগৃহীত খাবার দাবার গরম করা হয়েছে। খেয়ে দিয়ে এক গভীর ঘুম জোকানো হবে। এটিই তো তাদের ক্লান্তি দূর করার একমাত্র মাধ্যম। ঘুম কাতুরে মাহিন অবেচেতন হবে হবে ভাব। রিয়ানও বেশ তটস্থ। অন্যত্রে ইব্রাহিম অত্যন্ত চাঙ্গা। আজ সারা রাত গল্পে মশগুল থাকতে পারবে। সারাদিন ব্যাপী ঘুমিয়ে কেটেছে বলে কথা। সৈয়দের আঙ্গুলে ভাজে একটি সিগারেট। ধরাতে গিয়েও ধরাতে পারছে না। অরুর বিদ্যমানতা তাকে নিষেধাজ্ঞা সম্মুখে ফেলেছে। বাদিকে সামনে বসা তন্ময় সতর্কবাণীময় ক্ষীণ দৃষ্টিতে চেয়ে দুইবার। উপায়ন্তর না পেয়ে সিগারেট বক্সে ভরে ফেললো। পকেটে ঢুকিয়ে নিয়ে আলগাছে ভোতা মুখে বন্ধুর মুখশ্রীর পানে চেয়ে তেসরাভাবে মারাত্মক কণ্ঠে বলল, রেখেছি। ইউ হ্যাপি ব্রো? তন্ময়ের হাতে লেবুর শরবত, কাচের গ্লাসে ঠান্ডা আইস কিউব দেওয়া। কিঞ্চিত পূর্বের দিকে তাকিয়ে বাবু মিয়া। ভদ্রলোক উচ্ছ্বাসেই আছেন, অতিথি আপ্যায়নে মারাত্মকভাবে। একত্রে এতগুলো বন্ধু বান্ধব দেখে তিনিও আপ্লুত, যেন নিজের শৈশবকে দেখতে পাচ্ছেন। গদগদ গলায় যতক্ষণে একে বেঁকে প্রশ্ন করছেন, সবই তার পছন্দ অপছন্দের। এই মোতাবেক খাবারের তালিকাও করবেন। খাতা কলম নিয়ে সামনে বসেছেন তিনি। অরু কৃষ্ণচূড়া গাছটির দিকে দাঁড়িয়ে আছে সুহানির সঙ্গে, হাসছে। চাঁদের ছবি ক্যাপচার করছে। পাশে এলিজা ঐশীও দাঁড়ানো। রমণীদের মধ্যে সখ্যতা গড়ে উঠেছে। তন্ময় নিজের প্রগর চাহনি ফিরিয়ে আনে। সৈয়দের চোখে চেয়ে প্রশ্নোত্তর করেই বলে, ইয়েস, মাইন্ড ব্লোয়িং। প্লিজ বিহেভ ইউর সেলফ। রিয়ান উচ্চকণ্ঠে হেসে উঠল। বোধমুখ প্রতি কষ্টে মলিন হলো সৈয়দের পুরুষালী কণ্ঠনালী চাপড়ে সতর্ক করার তাগিদে বলে, মামা সাবধান, বি সুগার কেয়ারফুল ফর আওয়ার অফ তন্ময় চাচা। সে খাঁটি বউ পাগল। তো লোভেন বউ পাগলা সচকে দেখলে বুঝবেন, পুরাই প্রোটেক্টিভ। আমি ওরুকে বেবি ডাকসি দেখা পারছিল না আমায় চিন্তা কবর দিতে। চোখে চাহনি দিয়ে ভস্য করে দিতেছিল। তন্ময়ের ভুরুদয়ের মধ্যস্থলে গুটি কয়েকটি ভাঁজ পড়ে। ডান ভুরু তুলে সে চাপা স্বরে ধমকে সুরে বলল, আমার বউকে আমি এখনো বেবি ডাকিনি, শালা তুই ডাকার সাহস পাস কই? এবার সৈয়দ ফিক করে হেসে রুস্তম দানবের মতো উচ্চ কণ্ঠে হাসলো। তালে তাল মিলিয়ে হাসছে বাকিরাও, যেন পৃথিবীর অন্যতম কৌতুক শুনেছে। রিয়ান দুহাত তুলে ফেলে স্যালেন্ডার হওয়ার ভঙ্গিমায় তড়িৎ নিজের ভুল দুটি স্বীকার করে ফেলে। অনেক বড় অন্যায় করে ফেলেছে, মাফ করবেন জনাব, আমি কাল থেকে বেবি ডাকবো।
আজ রাতে তুই এভাবেই কয়েকশোবার জান ডাক, মাই বেবি ডাক, সোনামুখী যা ইচ্ছে ডাকতে পারিস। রুস্তমের টনক নড়ে, উদ্গ্রীব হয় দৃষ্টি, কণ্ঠে উচ্চক ভাব। এই আজ কি তাহলে তন্ময়ের মধুচন্দ্রিমা হতে যাচ্ছে? তন্ময় নির্বিকার ভঙ্গিতে শরবত খাচ্ছিল, পরোয়া ছিল না এই বাক্যের। শেষ মুহূর্তে আকস্মিকভাবে বাক্য কানে প্রবেশেই পিচ করে চমকে ওঠে, শিহরণ বয়ে যায় মেরুদণ্ড বেয়ে, হৃদয়ে উত্থাল পাথাল বেগতিক ঘরে যেন জোয়ার ভাটার মতো বাড়ছে। এই কেবল খুকুক করে কেসে ওঠে, ঢোক গিলে শরবত মস্তক উঠে আসে, নিচে রেখে ধাতস্থ করে সম্মুখে চায়। কাশির শব্দ শুনে অরু বিচলিত, ইতিমধ্যে চেয়ে আছে। আপাতত তন্ময়ের দিকে দ্রুত পায়ে এগিয়ে আসছে। তন্ময় শক্তপোষ্ট দৃষ্টিতে চোখ রাঙায় বন্ধুদের, দাঁতে দাঁত চেপে নিচু স্বরে আওড়ায়, শর্ট ইউর ডার্টি মাউথ। ভেঙ্গালো ইব্রাহিম, তুমি করলে ডার্টি না, আমরা করলেই ডার্টি। এবারে আর তন্ময় সতর্কতাবাণী ছুটতে হয়নি। অরু কাছাকাছি আসতেই সবাই নীরব, স্থির, নিবদ্ধ, বড্ড মুখে মিঠাইয়ের মতো মিষ্টি স্ফীত হাসি। তোর এসে বিম্বল কণ্ঠে শুধায়, কি হয়েছে, আপনি কাশছিলেন? তন্ময় মুখ খোলার সুযোগ পেল না। রুস্তম সুরে তুলে প্রত্যুত্তরে বলল, এই কাশি আসল কাশি নয় মামুনি, এই কাশি এক ভিন্ন অর্থ আছে। অরু বড় অস্থির, কাশির আবার অর্থ হয়? মাহিন কপটক্ষে বলে আছে। কি অর্থ? অরু ব্যাকুল প্রশ্ন। তন্ময় চূড়ান্ত হতাশ, অনুরাগ শূন্য মুখবয় অসহ্য চোখে চেয়ে। রুস্তম মাথা দুলিয়ে বলে, অর্থ হচ্ছে তন্ময় তোমায় মিস করছে। ওরও আশ্চর্য হয়, কাশির এমন তাৎপর্য সে আগে জানত না। অবিশ্বাস্য দৃষ্টিতে তন্ময়ের ওপরেই চোখ পড়ে তার। তন্ময় এবারে উঠে দাঁড়ায়, রুস্তমকে বাঁকা চোখে দেখে বলে, জ্যোতিষী স্টিল সিঙ্গেল, স্যাড। বলে দাঁড়ায় না, অবুজ অরুর কাঁধ ধরে বাড়ির অন্ধরে ঢুকে গেল। রুস্তমের আহত চোখে চেয়ে আছে, তার দুর্বল জায়গাতেই প্রহর করেছে। গার্লফ্রেন্ড নেই বলে এভাবে কটাক্ষ করবে? ইব্রাহিম হেসে ওঠে স্লো গলার সুধায়, আমি বলেছিলাম না বিশ্বাস হলো তবে? মাহিন যেন এবার বিশ্বাস করতেই অপরাগ। ভাই, তন্ময়ের সেই ধৈর্য আছে। গাড়িতেও রুতোতা পাখির মতো বলেই যাচ্ছিল, আর তন্ময় স্থির ভঙ্গিতে শুনছিল, আবার সবলীলভাবে জবাবও দিচ্ছিল, যেন এমনটা তার নিত্যদিনই হয়। সুহানি এসে দাঁড়িয়েছে সবে মাত্রই, কথা শুনে চটে যায়। এতে এতটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তন্ময় বারবারই অরুর প্রতি ধৈর্যবান। ওরা দুজনেই মেড অফ ইচ আদার। একজন বাচাল, অন্যজন পারে তো শব্দ না করেই চলে আজীবন। অপোজিট অ্যান্ড জাস্ট দ্য মোস্ট। আবারও প্রমাণিত। একসময় বাবু মিয়া ত্বরান্বিত পায়ে ছুটে আসে, জানায় খাবার দাবার সব গরম হয়ে গেছে, যেন সময় পরিবেশন করতে হবে। এসেই সবাই হইচই করে ওঠে। তৎক্ষণাৎ বাড়ির ভেতরে রওনা হলো। ফ্রেশ হয়ে খেয়ে নেওয়া দরকার। পেটে ইঁদুর, দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি সবাই যেন করছে এই মুহূর্তে। উত্তর দিকের ঘরটি তন্ময় নিয়েছে। ঘরের পূর্বেই বারান্দার মতো আছে, সাথে প্রশস্ত একটি জানালা, লাগানো ওয়াশরুম। প্রকৃতপক্ষে অরুর পছন্দের ঘর এটি। ধীর গতিতে টুকটাক করে ঘরে ঘুরিয়ে পছন্দের রুমটি খোঁজে। পেতে সে সন্তোষ বিড়াল আরাম করে নরম গতিতে বসে আপাতত। পা দুটো নাচিয়ে ভেতরে চোখ ঘোরাচ্ছে। সাদা বাল্বের আলোতে চমৎকার লাগছে সবকিছু। বেশ সুশৃঙ্খল লেগেছিল। তবে তন্ময় তাদের লাগেজ দুটো প্রাচীর ঘিরে রাখলো। উত্তর দিকে তাদের অনুগর্ত দেখতেও হৃদয়ের ভেতর সেই আলোড়ন। বন্ধুরা তখন কথাটি একেবারে বাজে বলেনি। অপরদিকে অরু উদ্গ্রীব দৃষ্টিতে উত্তেজিত করছে। আপনার সত্তাকে নিয়ন্ত্রণ করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এমন সময় রিয়ানের আহ্বান শোনা গেল, দ্রুত বেরোনোর। রোমান্স পরে করি, সারা রাত বাকি আছে। অরুকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আয়, খাবো, ক্ষুধায় মারা যাচ্ছি। অরু অসহ্যকর চঞ্চল মুখটি টিপে নিভে নিল। দৃশ্যমান রূপ রক্তিম হয়ে এলো গাল দুটো, গপলো ঠোঁট জোড়াও, চোখ জোড়া পাপড়ির কমনায় পলক ফেললো। তন্ময় নিজে নির্বিকার রাখার প্রচেষ্টায় গলায় বলল, যা ফ্রেশ হয়ে আয়। ওরু যেন আদেশের অপেক্ষাতেই ছিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, নিজের লাগেজ খুলে ব্যস্ত হাতেও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে দরজা লাগাতে বড় করে শ্বাস টেনে ফেললো তন্ময়। সাথে 4টে বোতাম খুলে ঝপাটপ। অত্যাধিক গরম লাগছে, ঘেমে উঠেছে ললাট। এত গরম লাগার কারণ কি? আর হার্টবিটই বা 50 ডিগ্রির ওপরে চলছে কেন? ধূপ ধাপ ধূপ। বক্ষপাত হাতে বিছানায় বসলো, নিরস্ত্রয় দৃষ্টি। ওয়াশরুমে যাওয়া দরকার। এর পূর্বেই তো তারা একই কক্ষে থেকেছে, আজ প্রথম তো নয়। দৃষ্টি ফেললো দেওয়াল ঘড়িতে, 12টা 20। রাত হয়েছে বেশ। তন্ময় ফোন বের করে
পকেট হাতে নেয়। সাইলেন্ট করা ছিল। মোট 9টি মিস কল এসেছে। 5টা মোস্তফা সাহেবের, 4টা আনোয়ার সাহেবের। তন্ময় তাও আপন পিতাকে কল ব্যাক করলো প্রথম। ভদ্রলোক যেন ফোন হাতে বসেছিলেন। একই রিং হতেই ধরেছে। কণ্ঠ গমগমে ভাব। প্রশ্ন যেন তার হাতেই ছিল। একের পর এক প্রশ্ন ছুড়লেন তন্ময়। আজ পিতার বাধ্যগত পুত্র। সাধারণ সবলীলা গলায় প্রত্যুত্তর করছে সকল কিছুর। পিতার সঙ্গে কথা শেষ করে চাচা নামক শ্বশুরকে কল করলো। আনোয়ার সাহেব কণ্ঠ তণ্ডাচ্ছন্ন। ভদ্রলোকটি ঘুমাচ্ছিলেন। তন্ময় 2-4 বার বাক্যে কথা শেষ করে কল কাটলো আবারও। ফোন বিছানায় ফেলে উঠে দাঁড়ালো। লাগেজ থেকে ট্রাউজার টি-শার্ট বের করে নিল। অরু তদ্রুপ সময় লাগায়নি। মেয়েটা 5 মিনিটের মধ্যে মাথা বেরিয়ে করেছে, জামা কাপড় বদলিয়েছে, পরেছে কটনের পাতলা ফতুয়া, সাথে বিস্তৃত প্লাজো, সাথে স্কার্ফ জড়ানো পদচারণে ফেলে এগিয়ে আসে। অপ্রস্তুত দেখাচ্ছে, সামান্য লাজুকও বটে। দৃষ্টিতে দৃষ্টি মেলাচ্ছে বরং চতুর্থ মনোবৃত্ত। কাচের ডাইনিং টেবিল জুড়ে এর মধ্যে সকলের সমাগম। উৎকণ্ঠ ভঙ্গিতে বসে তন্ময় অরুর জন্য। ওরা দুজন আসতে খাওয়া দাওয়া পূর্ব শুরু করলো। কয়েক রকমের তরকারির বন্দোবস্ত করা হয়েছে ঝরা ঝরা সাদা ভাতের সাথে। ইত্যবাসে রয়েছে বড় ইলিশ মাছের ভর্তা। অরুর ভাজা ইলিশ পছন্দের। তন্ময় সেটি আগে তুলে দিল তার পাতে। এই দৃশ্যে ঐশী এলিজা মূর্ত। দুজনেই শুনছে, তবে শোনা এবং দেখার মধ্যে আসমান সমান পার্থক্য। এলিজা তো বলেই বসল, আমাদের তন্ময় হাজবেন্ড ম্যাটেরিয়াল। ওর ভাগ্যবতী। সোহানি নিজের একাগ্রতা প্রকাশ করতে গর্দান দোলালো। ঈশানী তাদেরকে শুধায়, আমরা ঠিক বলেছি তো অরু? অরু উদ্গীপ। উত্তরে তন্ময় আনমনে মুখিয়ে পরোয়ানাবিনভাবে খেতে থাকা তার কান দুটো উদ্গ্রীব। অরুর জবাবটি বেশ সময় নিয়ে এলো মুখরোচরভাবে কণ্ঠে, আমিও তাই মানি। অতি সাধারণ প্রত্যুত্তর তন্ময়ের হৃদয় সমুদ্র ঝড় সৃষ্টি করলো। ভালো লাগা দুলে উঠল তার সবটা। ঠোঁটের কোণে ফিত হলো হাসি। জামাল ক্ষীণ হাসি রাখা। খাওয়া দাওয়ার পর্বে সময়টুকু বন্ধুদের মধ্যে আলাপ চলল জম্পেশ। তন্ময় প্রয়োজনে 2-4টা বাক্য বলেছে। ভোজন শেষ হতে একে অপরকে সবাই রুমে চলে যায়। সুহানি পূর্বেতেই ছুটেছে ঘুমতে। চোখের সর্ষে ফুল দেখছে সে। রিয়ানো আর রইল না। এলিজা ঐশী একসাথে ঘুমাবে। নিজেদের রুমে চলে গিয়েছে। সম্মুখে দাঁড়িয়ে রুস্তম, মাহিন এবং ইব্রাহিম। 3 জনের মুখভয় সুবিধার নয়। অরু তন্ময়ের পাশে দাঁড়িয়ে 4 জন চাওয়াচাওয়ি অবলোকনভাবে দৃষ্টিতে। রুস্তম চোখ টিপে দুষ্টু হাসলো। তন্ময় তা দেখেও যেন দেখলো না। নির্বিকার সে। তন্ময়ের কানের কাছটায় বিড়বিড় করে কিছু একটা বলে যাচ্ছিল মাহিন। তাও পেছন পেছন বাকি দুটো চলে গেল। অরু শুধালো, ভাইয়া কি বললেন? প্রশ্নটি স্বর্ণপরে এড়িয়ে গেল তন্ময়। অরুর হাঁটি মুখভর্তি করে ঘরের দিকে হাঁটা ধরল। বারান্দার দরজা খোলা, সিলিং ফ্যান ছাড়া। পাখা দুটো ঘুরছে অনবরত। কাঠের জানালাখান মেলে আছে। মৃদু হাওয়া ভেসে আসছে ঘরের মধ্যে, শীতল করে তুলছে পরিবেশ। আকাশে চাঁদের আলো মেঘে ডুবেছে। আবির্ভাব ঘটেছে ঘুমোটো অন্ধকার পরিবেশ। নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখতে ল্যাপটপ বের করছে তন্ময়। ব্যস্ততা দেখাচ্ছে কাজে। অরু বাবু মিয়ার থেকে সর্ষের তেল এনেছে কাচের বাটি হাতে করে। এতে দাঁড়িয়ে তন্ময়ের কাটছায়। তন্ময় আকস্মিক চোখ তুলে তাকায়। ওর হাতে তেল দেখে আশ্চর্য হলো, টনক নড়ল। মনে পড়ল তখনকার বিষয়টা। ওর অমনি মনে রেখেছে। ওরু বেশ চিন্তিত। ল্যাপটপ নিয়ে বসেছে যে আজ এসব করার কি দরকার? বলেছিলেন পিঠে কোমরে ব্যথা, মালিশ করে দেই। তন্ময় এক পলক চাইল ওরুর মুখপানে। বেশ বাধ্যভাবেই ল্যাপটপ সরিয়ে রাখলো। টি-শার্টে একটানে খুলে ফেললো। পেটানো দেহ দৃশ্যমান। মাংসপেশিগুলো ফুলে ফেপে আছে। পেটের দিকটায় 6 প্যাকস। ওর দুগাল রক্তিম হচ্ছিল। ছন্দ ছাড়া দৃষ্টি। তন্ময় শুলো পিঠে ভর দিয়ে। অরু অন্য পাশে ফিরে বিছানায় উঠেছে। 2 হাঁটু ভাঁজ করে পাশে বসেছে। 2 হাতে তেল নিয়ে হাত দুটো বারবার কিঞ্চিত ঘষা দিয়ে উষ্ণ ভাব আনতে হাত দুটো ছোঁয়ালো তন্ময়ের শিরদাঁড়ায়। স্পর্শে যেন ইলেকট্রনিকের মতো স্থাপিত হলো। ছুতেই তন্ময় বড় করে নিঃশ্বাস নিল। তার এখন আর মালিশ নিতে ইচ্ছে করছে না, বরঞ্চ মালিশ দিতে ইচ্ছে করছে। তন্ময় কপাল চাপড়ে ধরল। ততক্ষণে ওরু ধীর গতিতে মালিশ করছে সর্বপিঠে। বাহির থেকে
ধ্বনি ভেসে আসে। কর্ণগোচর হতেই ঝিমঝিম বৃষ্টির শব্দ। ওর বেশ শক্তি প্রয়োগ করছে। হাতে তালু দুটো টকটকে লাল হয়ে গেছে, ব্যথা করছে কবজিতে, তবে থামলো না। একেবারে ঝুঁকে কাঁধের দিকটা পর্যন্ত মালিশ করছিল। কাঠটাও শক্ত, বেশ কসরত করতে হচ্ছিল। কোমল হাত দুটো অনবরত মালিশে ব্যস্ত। তন্ময় ধ্যানমগ্ন, আবদ্ধ। আকস্মিক চোখে সামলে আকাশ পাতাল নড়ে উঠল যেন। বুঝে ওঠার আগে নিজেকে আবিষ্কার করতে পারলো তন্ময়ের বুকে অপ্রত্যাশিতভাবে ছোঁয়া। তন্ময় ঠিক তার ওপরে উদম দেহ, গভীর চোখে চেয়ে। তার হাতে অরুর মাথার কাছটায়, মুখটা অতি কাছে, নাকে নাক স্পর্শ করছে। ওর বড় বড় চোখ দুটো শক্তভাবে বুজে রেখেছে। তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটগুলো, তৈলাক্ত হাত দুটো আপন হাতে ডুবে রেখেছে তন্ময়। দুর্বোধ্য সেই হাসি। হাত দুটো তেলে মাখিয়ে আপন অরুর পাতলা তরল তুলতুলে কোমর ছুঁয়ে দিল মালিশ করার তাগিদে। অরু চমকে চোখ মেলে তাকায়। মুহূর্তে দৃষ্টি বিনষ্ট হলো। তন্ময় ততক্ষণে মুখ নামিয়ে অরুর কোমল গোলাপি ঠোঁটে মিশে দিয়েছে, যেন এটি একমাত্র রাস্তা পালানোর। ঝুম বৃষ্টি নেমেছে, তীব্র ধ্বনি চতুর্দিকে হতে শ্রবণ হচ্ছে। ভেসে বেড়াচ্ছে বৃষ্টির জল, বারান্দার জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে, ভিজিয়ে দিচ্ছে ফ্লোর। এ যাত্রায় তন্ময় আপন সত্তাকে থামালো, টেনে হিঁচড়ে চেতনা ফেরালো যেন। অরুর ঠোঁটজোড়া ছাড়লো, নিগুল অগোচনে পাশে শুয়ে অরুর কম্পিত দেহ দুটো আগাল্লা করে বক্ষ পিঞ্জরে চুলের ঊর্ধ্বভাগে চুমু বসিয়ে মাথা নাড়িয়ে আওড়ালো, ঘুমা। অরু শান্ত হয়েছে, হৃদয়ের উথল গতি কমে এসেছে। কম্পন হাত দুটো তন্ময়ের কোমর জড়িয়ে রেখেছে, কান উঁচু করে বৃষ্টির ধ্বনি শুনছে। বৃষ্টি হচ্ছে, পুষ্প বৃষ্টি হচ্ছে। বৃষ্টির রিমঝিম ধ্বনিতে মুখরিত ঘর। বিছানার সামনে জানালাটি, সেটি খোলা। অরুর দৃষ্টি আবদারে। শীতল হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। অরুর নিবিড় তন্দ্রায় অবশিষ্ট আষ্টিপৃষ্টির মতন হাত পা দ্বারা তন্ময়কে জাপটে ধরে আছে, মাথাটা শক্তপোক্ত মজবুত বক্ষস্থলের ওপরে। পা দুটো তন্ময়ের পুরুষালী অরুতে, হাত দুটো পেটের কাছটায় আদরে ভঙ্গিতেই রাখা। অন্ধকারাচ্ছন্ন কামরায় তন্ময় সজাগ। ঘুমের ঘরটুকুও যেন তার চোখের ভেতর নেই। ছোটখাটো নরম তুলতুলে শরীরের স্পর্শে ঘুম না আসাটাই বরঞ্চ স্বাভাবিক। তন্ময়ের চোখ দুটোর আধারে তলানো অরুর ঘুমন্ত মুখটা দেখতেই উদ্গ্রীব। বাতি বন্ধ করা সঠিক হয়নি, উঠে জ্বালানোর সুযোগটুকু নেই। তন্ময় অতি তুচ্ছ রূপে নড়লেই অরু গুটিয়ে আরো আষ্টেপৃষ্টে চাপটে ধরে। এ সময় অনুচ্চ স্বরে তর্ক বিতর্ক সমতুল্য কথোপকথন হচ্ছে দরজার ওই পারে। ফিসফিসানি সুরের মতোই কথোপকথন, দৃঢ় সেই আওয়াজ কর্ণগহ্বরে তন্ময়ের। বুড়োদয় মধ্যিখানে তৎক্ষণাৎ ভাঁজ পড়ে পাঁচটি। আরে বেটা, ঠেলাঠেলি করিস না। বলতে বলতেই দ্বারে কান পাতল মাহিন। ভেতরকার অঘটিত কার্যকলাপ শুনতে উৎকণ্ঠিত সকলে। প্রগর নিগুড় মনোনিবেশকারী তাকে ঠেলে ঠুলে রিয়ান পাশে এসে দাঁড়ায়। সাইডে চাপ, শুনতে দে। রিয়ান কণ্ঠ খাদে নামিয়েছে, অবলীল কানে কান পেতে আছে দরজায়। শ্বাসপর্ব থামিয়ে রাখে কিছুক্ষণের জন্য, যেন নিজ শ্বাস প্রশ্বাসের আওয়াজটুকু ভেতরের শব্দটুকু শুনতে ব্যাঘাত সৃষ্টি করবে। পেছনে সুহানি দাঁড়িয়ে, মুখবয় অনুরাগ শূন্য, ছোট ছোট চোখে চেয়ে চাপা স্বরে শুধায়, এভাবে থাকবি তোরা? তন্ময় বুঝতে পারলে রেগে যাবে। রুস্তম ঐকমধ্য। তন্ময় ঠান্ডা মস্তিষ্ক হলেও এবার রাগ হলে দিক নির্দেশনা নেই। সাংঘাতিক অত্যন্ত বেগতিক ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। রুস্তম মাথাটা দুপাশে দোলায়, তবে মুখ আমতা আমতা করে না, চোখ চোখ করেই তাকায় দৃষ্টিতে। শ্রাবণ কেন্দ্রিক প্রগর সৈয়দার ইব্রাহিম অবশ্য চুপচাপ অদূরে দাঁড়িয়ে, হাতে কাচের গ্লাসটা, পিন্টের প্লেট, সাথে ড্রাগন ফল ছোট ছোট করে কাটা। কাজ দুটো দিয়ে দুজন আমোদ করে ফল খাচ্ছে, প্রাবণতা নিয়ে দেখছে এবং শুনতে চেষ্টা করছে, তবে কর্তব্যহত কিছু অপরাগ। মাহিন ভুরু নাচিয়ে প্রশ্ন ছুড়ে, কিছু শোনা যাচ্ছে না কেন? রিয়ান কৌতূহলী সুরে বলে, জনাব, আপনি কি শুনতে চাচ্ছেন? এসব শব্দ। জিহ্বা কামড়ে মাহিন মাথা নাড়ায়। নিজের ডার্টি ডিমান্ড চিন্তা আমার ওপর চাপাস না।
রিয়ান ভেঙায়, তাহলে কান পেতে কি শুনতে চাচ্ছিস? মাহফিলের বক্তব্য? মাহিনী আশ্চর্যের সপ্তমে। অরব নির্দেশও দেয় কেন? আমি আমার বন্ধুদের খবরাখবর জানতে আগ্রহী হতে পারি না? রুস্তম ফিক করে হেসে ওঠে। রিয়ানের চোখ মুখে জুড়ে বিদ্রুপ। বন্ধুর খবরাখবর বুঝি মাঝরাতে দরজায় কান পেতে শুনতে হয়? এমন বন্ধু আমি গুলি মেরে মেরে ফেলতাম। তাহলে নিজেই মর। তুই কান পেতে আছিস স্টিল। মাহিন আর ভাবে প্রত্যুত্তর করে। রিয়ান তর্কে জড়াতে প্রস্তুত। আজ একটা দুর্ভোগ্য মীমাংসা হবেই হবে। আজ এই মাহিনকে একদিন কিংবা তার একদিন। রিয়ান তেরে এগোতে কাঠের দরজায় শিথিলভাবে খুলে গেল। দুয়ারে গম্ভীর মুখে তন্ময় দাঁড়িয়ে আছে। গায়ে এখনো সাজের পোশাকটাই বিদ্যমান। মনে হচ্ছে কিছুই হয়নি। কিচ্ছু নয় ভেবে মাহিন হতাশের শীর্ষে। এই তন্ময়কে দিয়ে কিছু হবে না। এত সুন্দর সুযোগখানা হওয়াতেও উড়িয়ে দিল। ছে। তন্ময় হাত দুটো বক্ষস্থলের ওপর ভাঁজ করে রেখেছে। চাহনি সূচের মতো শানিত। তার মৌনতাই যেন প্রশ্ন করছে। রুস্তম হাত তুলে নিজেকে নীরব দেশকে রাখতেই আলুতালু গলায় বলে, দোস্ত আমি ঘুমাইছিলাম। ওরা দুইজন জোরপূরক তুলে এনে এখানে দাঁড় করাই দিছে। ফ্রিতে এক্সিকিউট করতে রোমান্টিক অডিও রোমান্স শোনাবে নাকি সাবস্ক্রিপশন ছাড়াই? সৈয়দ মাথা দোলায়। সে কঠিনভাবে সহমত। তার একনিষ্ঠ দর্শক বই কিচ্ছু নয়। মাহিন ভ্যাবলার মতো হাসছে। বাম চোখটা ক্ষণে ক্ষণে টিপে দিচ্ছে। তন্ময় দেখেও দেখছে না। কয়েক পায়ে এসে দরজাটা লাগায়। সমস্যা কি তোদের? ক্রিয়ংকৃতিত গম্ভীরতা ভেঙে রিয়ান নির্লজ্জের মতো হেসে প্রশ্ন করে, দোস্ত ওর কই? তন্ময় ভুরু কুচকে ওপরে তোলে। কেন? মেয়েটা কেমন আছে জানতে এসেছিলাম। কিছু প্রয়োজন আছে কিনা? আমার কাছে তো কতটুকু শেষ করতে পারলো না। কোনো জিনিস লাগবে একবার বল শুধু। এক্ষুনি এনে দিচ্ছি। তন্ময় চোখ রাঙিয়ে দাঁতের দাঁত চেপে বলে, ওর হাজবেন্ড আছে। রিয়ান দুষ্টু হেসে বলে, আরে ছোট বেবি তো, তাই আর কি। কতটুকু শেষ করে শিয়ালের মতো করে ছুটতে পালালো। তন্ময় উত্তম অবসরটুকু দিল না। ওকে ধরে উত্তম মাধ্যম দেবার রুস্তম ইব্রাহিমও থাকলো না। তড়িৎ পদচারণে চলে যাচ্ছিল। অবশিষ্ট থাকা মাহিনের মুখটা তেতো হয়ে গেল যেন এই মুহূর্তে। সে একাই দাঁড়িয়ে আছে। তন্ময় রাগান্বিত গলায় কিছু বলবে তার পূর্বে রুমের ভেতর থেকে ওর ঘুম ঘুম কণ্ঠ শোনা গেল, তন্ময় ভাই কি হয়েছে? দরজাটা লাগানো। তন্ময় বেরিয়ে লাগিয়েছিল শিথিলভাবে। ওরও হয়তোবা উঠে গিয়েছে। কিভাবে উঠল? নিরুদ্যান নিঃশব্দে বেরিয়েছে কিভাবে? বেশ চতুরতার সাথে মাহিন বন্ধুর কাঁধ চাপড়ে দিল। যা তোর পিচি বউ ডাকে। তন্ময় শাসিয়ে ভুলে না আরেকবার তোদের এই কারখানা দেখলে পুকুরে চুভাবো। মাহিন জিব্বা কামড়ে দ্রুত পদচারণে চলে এলো। আড়ালো হয়ে করিডোর সবাই দাঁড়িয়ে আছে। মুখ টিপে হাসছে। মাহিন গিয়ে রিয়ানের পেটে দুটো ঘুষি বসালো। শালা নিজেরা মুরগির মতো পালালি আমাকে রেখে। দুজন দুটো বল প্রয়োগহীন ব্যথা হওয়ার মতোই নয়, তবুও রিয়ান নীরব স্থির থাকার মতো পাত্র নয়। সেও লেগে পড়ে মারতে। সুহানি নিজের ঘরে চলে গেছে। বাকিরাও চলে যাচ্ছে নিজেদের ঘরে। করিডোরে ধস্তাধস্তি করছে মাহিন আর রিয়ান। রুস্তম অবশ্য কিছু সময় আনন্দের সহিত দেখছিল। অতঃপর সেও নিজের ঘরের দিকে পা বাড়ালো। শিয়ালগুলো পালাতে দেখে এ যাত্রায় তন্ময় দরজা খুলে ঘরে প্রবেশ করে। বাতি জ্বালালো। সাদা দীপ্ত ছড়িয়েছে ঘরে। অরু দাঁড়িয়ে জানালার পাশে। বাইরেটা দেখছে বজ্রপাত পড়ছে ঘন ঘন। দরজা আটকানোর আওয়াজ শুনতে পেয়ে মাথা ফিরে তাকালো অরু। চোখ দুটো ফোলা। ঘুমন্ত মুখটা যেন চন্দ্রিমা এসে বসেছে। তন্ময়কে দেখে এগোতে শুরু করে তন্ময়ের দিকে। কি হয়েছে? ভাইয়ারা ডেকেছিলেন? এই প্রশ্নের জবাব তন্ময় কেমনে দিবে? মনতা বজায় রেখে ঠাই থাকলো। ওরু কাছাকাছি এসে আবার শুধায়। তন্ময় বলল, ঘুম ভাঙলো কিভাবে? ওরু কাছে এসে প্রশ্নের প্রত্যুত্তর করলো, আপনি নেই, বিছানা ফাঁকা, আমার হাতও ফাঁকা। ঠোঁট দিয়ে চমকে তাকায়। হাসিটুকু দানবের মতোই গিলে ফেলল তন্ময়। ফাঁকা হতে তাতে কি? আশেপাশে হব। তুই না ঘুমিয়ে মাঝরাতে উঠবি কেন? ওর চোখ দুটো ছোট ছোট করে এলো। নাক ফুলিয়ে মুখটা কাছাকাছি এনে নিগড় দৃষ্টি তাক করে সিগারেট খেতে গিয়েছিলেন বলেই সুগৃহীরভাবে শুকলো তন্ময়কে। তন্ময় ঢোক গিলল। জটিল হলো দৃষ্টি। তার পুরুষালী হাত দুটো ইতিমধ্যে ওর পাতলা কোমরকে ঝুঁকে নিয়েছে। একটানে নিজের কাছে আষ্টে পিষ্টে জড়িয়ে নিবিড় গলায় বলল, টেস্ট করে দেখ, জানলে ইজি হবে।
জানতে ইজি হবে। অরু যেন নিজের শ্রবণ কেন্দ্রকে বিশ্বাস করতে পারছে না, বড় চোখে ফেল করে দেখছে তন্ময়কে। এবেলায় অদৃশ্যভাবেই লজ্জায় আড়ষ্ট হয়, চোখ তুলে যায় দুঃসহতা সম্পন্ন করে। তন্ময় ডান হাতের আঙ্গুলে অরুর থুতনি তুলে ধরে, অরুর চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। তন্ময় মাথা ঝোঁকায় অরুর কানের কাছে, তার মুখ নিয়ে মনস্থর স্বরে আদেশ ছুড়ে, তাকা। অরু বাধ্য মেয়ের মতোই চোখ মেলে তাকায়, দৃষ্টিতে দৃষ্টি ঘটে তখনই। পর মুহূর্তে তন্ময় চেয়ে থেকে দ্রুত বেগে অরুর ঠোঁট দুটোয় চুমু বসিয়ে দেয়। চুমু বসিয়ে ক্ষান্ত হয় না সে, গভীর নিবনে চুম্বনে লিপ্ত থাকে। অরু হাঁসফাঁস করে, দেহটিকে যেন নিজের মধ্যখানে জাপটে রাখে, নড়ে চড়ে ওঠার সুবিধা থেকে বঞ্চিত করে। চুমুটুকু শেষ করে ফের চায় অরুর মুখপানে। অরু পুনরায় চোখ বুজে আছে, ভেজা রক্তিম ঠোঁট দুটো স্থিরভাবে কাঁপছে। সেই দৃশ্য নিজের ভেজা ঠোঁট দুটো জিব্বা দিয়ে ভিজিয়ে নিলই তন্ময়। দুষ্টুমি গলায় বলে, জবাব পেয়েছিস? অরু তো এইভাবেই শুধিয়েছিল, এত কিছু ভেবে তো প্রশ্ন করেনি, অথচ তার সাধারণ প্রশ্নটি কোথা থেকে কোথায় পৌঁছালো। লাজে এই সুবৃস্ত শক্তপোক্ত বাহু থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠল। তন্ময় তার ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে এক গালে গা ছুঁয়ে দেয়, শুধায়, জবাব পেয়েছিস নাকি আর একটু টেস্ট করে দেখবি? অরু তড়িৎ মুরগির মতো মাথা ঝাঁকিয়ে দুপাশে নাড়ায়, অর্থাৎ না, সে জবাব পেয়েছে। তন্ময় নিঃশব্দে হাসে, ওকে ছাড়ে। শুধাই, ক্ষুধা লেগেছে, কিছু খাবি? না, ঘুমাবো, আসুন ঘুমাতে। অরুর সরল প্রত্যুত্তরে কর্ণগোচর হতেই তন্ময় আবারও থমকায়, আশ্চর্য হয়, এমনকি আপ্লুত হয়। মাঝে মধ্যে অরুটা তাকে বিষমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়, অথচ মুখটা সরল প্রতিমার মতোই করুণ। অরু ইতিমধ্যে বিছানায় শুয়েছে, ফেল করে চেয়ে আছে তন্ময়ের অপেক্ষায়। সে তন্ময় এলে আষ্টপৃষ্টে জড়িয়ে আমোদে ঘুমাবে। তন্ময় বাধ্যভাবে বাতি নিভে বিছানায় আসে। অঝরে বৃষ্টি তখনও নামছে, গুমোট আবহাওয়ার রাতের প্রহরটুকু ভিন্ন। অরু বরাবর বৃষ্টি পছন্দ করে, উপভোগ করে, আজও তার ব্যতিক্রম নয়। তন্ময়ের বুকের পৃষ্ঠে মাথা রেখে জানালার পানে চেয়ে আছে, সুন্দর বৃষ্টি দেখছে। অরু আনমনে বলে বসে, আগামীকালও বৃষ্টি হলে ভালো হবে, সিলেট দেখতে দারুণ লাগবে। তন্ময় অসন্তোষ কণ্ঠে ফোড়ন কাটে, বৃষ্টি হলে ঘুরবে কিভাবে? ভিজে ভিজে। অরুর আকপটে জবাব। তন্ময় নির্বিকার গলায় জানায়, তাহলে ঘরে থাকবি, বেরোনোর প্রয়োজন নেই। অরু তড়িৎ নিচের কথা ঘুরিয়ে ফেলে, তাহলে বৃষ্টি না আসুক, আমি চাচ্ছি না। এহেন কৈফত তন্ময় তৃপ্ত আলগোছে অরুকে বক্ষস্থলে বুঝে নেয়। অরু শান্তস্থির বিড়াল আরাম মতোই তন্দ্রাচ্ছন্নে ডুবে যেতে প্রস্তুত হয়ে পড়ে। রাতভর ঝরঝরে বৃষ্টি হলো, স্নিগ্ধ শান্ত বাতাস বইল, প্রকৃতি পরিমণ্ডল শীতল থাকলো। ভোরের দিকে বৃষ্টি থামলেও আজ সূর্য ওঠেনি, খণ্ড খণ্ড কালো মেঘ আকাশ গুমট করে রেখেছে। দেওয়াল ঘড়িটা সকাল 7টা নয়, অথচ বাইরের প্রকৃতির দুর্দশা ধরে নিতে হচ্ছে মাগরিবের আজান পড়েছে যেন, এমন একটি ভাব। তন্ময়ের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হবে। স্বভাবসুলভ আজ আর মোনা ভাঙাভাঙি ঘুম ভাঙেনি, একজনের গুতাগুতিতেই ভেঙেছে। অরু ঘুমে মাত্রারিক্ত শোচনীয় অবস্থা। এই করুণ দুর্দশার বিষয়ে প্রায়শই মশগুর হয় সাবিয়া রুবি। তন্ময় মাঝে মধ্যে চুপচাপ শুনত, তখন অরু হাঁসফাঁস করতো আর অস্বীকার করতে চাইতো, চাপা স্বরে প্রতিবাদী গলায় জানাতো, আমার নামে মিথ্যা অভিযোগ মানব না, বাবা বলেছে আমার মতো সুন্দর করে কেউ ঘুমাইতেই জানে না। তখন সকালে অট্টহাসি দিয়ে লিভিং রুম পর্যন্ত কাঁপিয়ে দিত। পরিবারের সবাই কম বেশ অরু শোচনীয় ঘুমের ভাবভঙ্গি সম্পর্কে জানা, অবেগ বিষয়ও নয়। অজ্ঞাত স্বরে তন্ময় নিজেও না হেসে পারত না। অরুকে এক পলক চোখে দেখে দেখাটুকু দেখত, মাঝে মধ্যে অরুর রুমে নিষেধে প্রবেশ করত। সেই সূত্রে পূর্বের ঘুমের এই দুর্দশা সম্পর্কে সচেতন সে। তবে দেখা আসার উপভোগ করার মধ্যে সুবিস্তার দূরত্ব রয়েছে। এই যে আপাতত অরু ঘুমের করুণ দুর্দশা এক ঝলক দেখা যাচ্ছে। মাথাটা তন্ময়ের বুকের ওপর, পা দুটো বিছানার বাইরে ঝুলছে। মধ্যরাতে অবশ্য তন্ময়ের পেটের ওপর ছিল, ভাগ্যক্রমে হাত দুটো ঠিকঠাক জায়গা মতোই। তন্ময় নিঃশব্দে হেসে ওঠে, দুহাতে অরুকে টেনে সঠিকভাবে নিজের পাশে আনে, শুইয়ে দেয়। ওর মাথাটা ডান হাতের বাহুর উপর রেখে বাম হাতে কোমর জড়িয়ে নেয়। অপলক চেয়ে রয়েছে ঘুমন্ত মুখপানে।
অরুর ঘুমের ভঙ্গিমা ভাবভঙ্গি শোচনীয় হলেও ঘুমান্ত মুখের দৃষ্টিপথ দারুণ লোভনীয়। বাচ্চা বাচ্চা ঘুমন্ত মুখমণ্ডল দেখতে সুন্দর, মুখে কাটা কাটা এক একটি স্থান তন্ময় নিকুড়ভাবে দেখছে। নাকটা সামান্য বোচা, এর জন্য বুঝি মুখের ভঙ্গিমায় সরল ভাব। অবশ্য বাস্তব জীবনে ওরও ভীষণ সহজ সরল, তবে শান্ত নয়। এই শব্দটুকুর ক্ষেত্রে বেমানান বড্ড সে। তন্ময় বাম হাতটা ওর নরম গালের কোমর থেকে ছেড়ে সামনের দিকে থেমে গেল। ছোটখাটো নাকটা টেনে ধরতেই ওরু নড়ে চড়ে উঠল, আর একটুকু গভীরভাবে ঢুকলো তন্ময়ের আলিঙ্গনে। বুকে মুখ গুজে তন্দ্রাচ্ছন্ন ঘরে ডাকে, তন্ময় ভাই। এই মুহূর্তে দৃঢ়তর আলিঙ্গনের মুহূর্তটি ঘুমকাতুরে কণ্ঠে তন্ময় চমৎকারভাবে উপভোগ করলো। অরু আর প্রত্যুত্তর এলো না, পুনরায় গভীর ঘুমে ডুবে গেছে। তন্ময় নিজের চোখ বুজে রাখলো দ্বিতীয় দফায় ঘুমানোর ইচ্ছায়। দীর্ঘক্ষণ পেরোলো, ঘুমের ঘটকও ধরার অপরাগ নেই। অন্যদিকে দরজা ইতিমধ্যে গুনে গুনে 9 বার করাঘাত পড়েছে। ঘড়িতে এখন 8টা 9। বিছানা ছেড়ে উঠে অবশেষ নাস্তা পানি সেরে তাদের বেরোতে হবে। বন্ধু বান্ধবের সুউচ্চ বিশাল প্ল্যানিং করা। অরু নিজে উত্তেজিত ছিল ঘোরাফেরা নিয়ে। ঘুরে ফিরে ভালোবাসে সে মেয়েটি, বিশেষ করে সঙ্গী তন্ময় হলে। এই ছোট্ট বিষয়টি নিয়ে তন্ময়কে আনন্দ দেয়। উদ্গ্রীব হয়ে ওঠে বক্ষপিঞ্জর। অরু এ যাত্রায় নড়ে চড়ে উঠেছে ক্ষণে ক্ষণে, চোখ দুটোর পাপড়ি যুগল কাঁপছে। ঘুম ভাঙার পূর্ব লক্ষণ বললেও চলে। তন্ময়ের মস্তিষ্কে দুষ্টি বুদ্ধি বিচলন করছে। ঝটপট নিচে চোখ দুটি বন্ধ করে নিল। স্বাভাবিকভাবে ঘুমের ভান ধরে থাকলো, পাপড়ি যুগল সামান্য পরিমাণে কাঁপলো অবধি না, অথচ চোখ জুড়ো বুঝে রেখেছে, অনুধাবন করতে পারছে। আজ অরুর ঘুমন্ত চোখ খুলে রেখেছে নিগুড়ভাবে অপলক দৃষ্টিতে চেয়ে। এতে কি দেখা মেয়েটি? তন্ময়ের চোখ মেলে চাইতে ইচ্ছে হলো। চোখে চোখ রেখে ওকে চমকে দিতে মন চাইল। এই মুহূর্তের জন্য উচ্ছ্বাস হতে চাইল। অসাধারণ কিছুই হলো না। অরুর পরবর্তী পদক্ষেপ যে অধীনে আগ্রহী উপেক্ষা করছে। কিছুক্ষণ পর নরম আঙুলের স্পর্শ পেল মুখ জুড়ে। ধীর সুস্থে আরামভাবে মুখ তুলে আঙ্গুলগুলো ঘুরে ফিরে চলল আদরে ভঙ্গিতে। একে একে মুখে অঙ্গ প্রত্যঙ্গতে আঙ্গুল বোলালো। ছোট দেহটি তার পুরুষালী আলিঙ্গনে গভীরভাবে মিশতে ব্যাকুল। তন্ময় সহসা সাহস করলো বড় কৌশলের সাথে, নিপুণভাবে গাঢ় হয়ে ছোঁয়া শরীরটাকে শক্ত করে জড়িয়ে ধরল। অরুর শরীর কিছুক্ষণের মধ্যেই থমকালো, কাঠের মতো কাটকাট সোজা হয়ে এলো। যখন বুঝলো তন্ময় ঘুমিয়ে গেছে, জেগে ওঠেনি, ফের শান্ত হলো, ফিরে গেল শরীরে। তন্ময় তখন উপলব্ধি করলো এই যাত্রায় ভাবলো চোখ দুটো খুলে চমকে দেবে। পূর্বে তাকে চমকে দিল অরু। আকস্মিক নরম ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল তন্ময়ের পাপড়ি জোড়া। ঠোঁট দুটো আদরের স্পর্শে ছুঁয়ে চলেছে তার মুখমণ্ডল জুড়ে। তন্ময়ের হৃদয় দিশেহারা, হঠাৎ করে চোখ মেলে চেয়ে আছে। ওর চোখ জোড়া বন্ধ, ওর ঠোঁট দুটো তখনও শক্তপোক্ত নাকের ডগা ছুঁয়ে যাচ্ছে ক্রমশ একে একে। দৃষ্টিতে দৃষ্টি মিলন ঘটল হঠাৎই। এতে বরফের মতো জমে যায় সে। সেকেন্ডের মধ্যে ওরও চপাসরে চিৎকার দিয়ে ওঠে। ধরফরিয়ে সরে যাইতে চাইলে তন্ময় নিগুড়ভাবে জাপটে নেয় নিজের মধ্যে। আচমকা আক্রমণাত্মক চুমুতে ভরিয়ে দেয় অরুর সর্বমুখ। কুকড়ে আসা শরীরটা আলতো করে তবে দৃঢ় বন্ধনে আলিঙ্গন করে রাখে। গোলাপি ঠোঁটে একটি গাঢ় চুমু বসিয়ে থামে তন্ময়। অরু আতঙ্কিত মুখ দেহে হেসে ওঠে, দুষ্টুমি গলায় শুধায়, কি দেখছিলি? অরু লজ্জায় হাঁসফাঁস করে, পলক ফেলে ক্রমাগত, দৃষ্টিতে দৃষ্টি রাখতে অনিচ্ছুক। তন্ময় আলতোভাবে চেপে ধরে ওর থুতনি। অরু তুষ্ট অসন্তুষ্ট হয়, কণ্ঠে জাহির করে সেইটুকুই, নাটক করেছিলেন ঘুমের। তন্ময় গভীর স্বরে শব্দ করেই হেসে ওঠে। পুনরায় লাজুক গম্ভীর বামে গালে চুমু খায়। মুখটা অরুর মুখের সাথে ছুঁইচি করে আদুরে গলায় বলে, লুকোচুরি খেলছিলাম, না খেললে তো চুমুগুলো মিস করতাম। আরেকটু অপেক্ষা করতেন, ঠোঁটটাও পেতেন, মিস করে গেলেন। অরু ভাষাহারা ঠোঁটে ঠোঁট টিপে বাকরচনে চেয়ে রয়েছে। দৃষ্টি সরিয়ে আমতা করলো। এবেলা আকস্মিক তীব্র করাঘাতে ধ্বনি শোনা গেল। মাহিন অধৈর্য কণ্ঠ, বেটা ওঠ, রাত আর নাই, এখন সকাল। মা খালারা বলে নতুন দম্পতিদের দিন দুপুরে দরজা আটকে রাখতে নেই। মানুষ কানাঘষা করে, বেরিয়ে আয়, তাড়াতাড়ি আয়, নইলে কিন্তু মাইকিং করব। ওরু ভয় পেয়ে গেল।
চটপট করে তন্ময়ের ওপর থেকে ধরফড়িয়ে উঠে বসলো। দরজা দিকে একবার চেয়ে তন্ময়ের পানি চাইলো। গাল দুটো লজ্জায় তিরতির করে কাঁপছে। তন্ময় কিঞ্চিৎ উপভোগ করলো সেই দৃশ্য। হাত বাড়িয়ে অরুর মাথাটা বুলিয়ে প্রশ্ন ছুড়ল, খিদে পেয়েছে নিশ্চয়ই? নাস্তা পানি খেতে হবে নাকি ঘুরতে বেরোবি না? গুরুতরিত মাথা দোলালো। ঘুরতে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। তন্ময় এসে বিছানায় পড়লো। দরজার দিকটায় যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে নে, আমি আসছি। অরু তৎক্ষণাৎ বলে, আপনি ফ্রেশ হয়ে বেরোন। তন্ময়ের পদচারণ থমকালো। ফিকে চাইল সে। অরু তটস্থ চেয়ে আছে। তন্ময় বাধ্যগতভাবে ফিরে এলো। অরু সামন্তালে মাথা ঝুঁকালো, অদ্ভুত ভুরু নাচালো, কাজ ঝাঁকিয়ে আদুরেভাবে বলল, বউ যা বলবে তাই সই। অরু এ পর্যায়ে আশ্চর্য, লজ্জায় নেতিয়ে যায় একদম। পাপড়ি যুগল, কম্পন ঠোঁট দুটো টিপে লগেজ দুটির দিকে ছোটে। থেমে থেমে বলে, টুথব্রাশ টুথপেস্ট দিচ্ছি। তন্ময় হাসি মুখ সহিত প্রকাশ করে। আদরের আশাটুকু ভঙ্গিতে বলে, ওকে। সুউচ্চ প্রাচীল ঘেরে দাঁড়ানো কৃষ্ণচূড়া গাছের ডালপালা বৃষ্টি জমে ভিজে। টপ টপ করে জল পড়ছে পাতা থেকে। সবুজ জল রঙের ঘাস জলের ওপর পড়ে আছে কৃষ্ণচূড়ার প্রাণ দুটো ফুল। সেখানে গুনে গুনে পুরাতন 10টি কাঠে চেয়ার পেতে রেখেছে বাবু মিয়া, একটি গোল টেবিলের সামনে রেখে। এই ভেজা মেঘলা আবহাওয়ায় সবাই বাগানে বসে নাস্তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলেই মনে হচ্ছে। ভদ্রলোক স্বভাব সুলভ আজানের সুমধুর আহ্বানেই উঠেছিল। উঠে নামাজ আদায় করে নিয়েছে। সকালে নাস্তা কি হবে তা ঠিক করে নিয়েছে। দারোয়ান ইলিয়াস মোল্লার সাথে একজোটে বোঝাপড়া সেরে নিয়েছিলেন। তারপর প্রতীক্ষায় সময় কাটিয়ে অতিথিদের উঠবার। অবশেষে 7টার পর একে একে উঠতে শুরু করে। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে প্রাঙ্গণে। এসে বসেছে পেতে রাখা চেয়ারগুলোতে। কৃষ্ণচূড়া এবং বৃষ্টির এক অদেক্ষ ঘ্রাণে চতুর্দিক মোহ আচ্ছন্ন। মেঘলা দিনটা আজ আনন্দমোহ লাগছে। বেশ স্বতঃস্ফূর্ততা বিরাজ করছে মন আঙ্গিনায়। মাহিন নির্লিপ্ত ভঙ্গিতে বেরিয়ে আসছে ভেতর থেকে। অদূরে হতেই দেখা যাচ্ছে রিয়ান প্রশ্ন ছিল, উঠেছে তন্ময়? ওর মধুচন্দ্রিমা শেষ হয় নাই নাকি? মাহিন উত্তরে ফাঁকা চেয়ারটায় অবলীলায় গা এলিয়ে পায়ে পা উঠিয়ে বসলো। ভোতামুখে জবাবে বলে, তন্ময় বেঁচে যাচ্ছে। ওর বউ পিচ্চি দেখে। পুতুলের মতো ভোলা ভালা সরল এক বাচ্চার সামনে তো আর অ্যাডাল্ট কথাবার্তা বলা যায় না। নিজের কাছে তো অপমানজনক। না হলে আজ ওর খবর ছিল। দরজায় ধাক্কায়া থাকতাম নাকি? আরও অনেক কিছু বলতাম। রিয়ান অতিষ্ঠ গলায় জাতীয় শব্দ করে। সে কঠোরভাবে সহমত এবং অতিরিক্ত বিরক্ত। মেয়েটা বাচ্চা, এই তো কম ছিল না তো। তার উপর আবার তন্ময়ের চাচাতো বোন। বেশ কমপ্লিট ব্যাপার স্যাপার। সব দিক দিয়ে তারা ফেসেছে, আটকেও গেছে। আর অরুটা এমন মিষ্টিভাবে ভাইয়া ভাইয়া ডাকে, তার সামনে তো আর যাই হোক বন্ধুর বিকৃতি করা মুশকিল। সৈয়দ মিটবল খাচ্ছে, দারুণ সুস্বাদু হয়েছে। দুটো খেয়ে 3টার সময় মুখ খুলল। ভুলে উল্টাপাল্টা বলতে যাস না, তন্ময় চিবিয়ে চিবিয়ে খাবে তোকে। তন্ময় দুয়ারে এসে দাঁড়িয়েছে সবে মাত্র। শুনতে শুনতেই পা বাড়িয়ে গিয়ে থামলো তাদের সামনে। তন্ময়কে দেখে মুখে কুলুপ এঁটেছে সৈয়দ। তবে মাহিন চুপ রইল না। অরুকে পেছনে না দেখে মুখ চালালো রকেটের গতিতে। দোস্ত, ভার্জিনিটি হারাইছিস তো, মান সম্মান আর হারাইস না। এখনো যদি বিবাহিত ব্যাচেলার থেকে যাস, মানুষ বলবে তোর যন্ত্রপাতি কাজ করে না। মানুষের কথা না হয় বাদই দিলাম, ওরু কিভাবে বল? মুখে না বলুক, বেচারি মনে মনে হয়তো তোকে ডাক্তার দেখাতে প্রস্তুত। ভাবছে ওর তন্ময় ভাই একটা গেয়ে কথা কাজে নাই। ফিক করে হেসে হাসিটুকু গিলে নিল রিয়ান। শোচনীয় সংকলাপ। হাসি হাসি না করাই উত্তম। সৈয়দ তন্ময়ের বাপাশে ফাঁকা চেয়ারে বসেছিল। অন্যদিকে মুখটা ফেরানোর, তার কাঁধে হাত চাপড়ে তার দৃশ্যমান রূপে। তন্ময় এতেই নির্লিপ্ত। জবাবে একটি শব্দ বলল না সে। তবে ডান পায়ে লাথি মারতে যেন ভুলল না সৈয়দকে। সৈয়দ লাথি খেয়ে শব্দ করেই হাসলো। রিয়ানও তার নিজেকে দমিয়ে রাখতে পারল না। এবার সুহানির সঙ্গে ওরও বেরিয়ে এলো শুভ্র রঙের কামিজ পরে। মেঘলা দিনের মতোই আবছা লাগছে দেখতে তাকে।
তন্ময় হাত উঠিয়ে নিচের দিকে ডাকলো। তার ডান পাশে চেয়ারটা ফাঁকা, সেখানে অরু বসলো। ইতিমধ্যে নাস্তা পরিবেশনের কাজ ব্যস্ত বাবু মিয়া। খাওয়ার ফাঁকে ফাঁকে পুনর্বার আলোচনায় মশগুল। আজ কোথায় বেরোবে সেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু। কাছাকাছি গাড়ি করে ঘুরে আসা যেতে পারে। অধিদপ্তর থেকে অবশ্য আগামীকালে সংকেত দেওয়া। কাল টকবকে সূর্য উঠবে, রাত ব্যতীত সারাদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সারাদিন ব্যাপী বৃষ্টি হওয়ার সম্ভাবনা 90%। সেক্ষেত্রে আবহাওয়া দেখে শুনে সিদ্ধান্তে আসা ভালো। আহারের কার্যক্রম শেষ করে অরু ভেতরে চলে গিয়েছে। আরেকটুকু সুনিপুণভাবে নেবে বেরোনোর তাগিদ। অন্যদিকে তন্ময় বন্ধুবান্ধবের সাথে প্রাঙ্গণে সিগারেট ফুঁকছে। না ফুঁকে কোথায় পালাবে? এক একটা ইতর চাচাতো ভাই জোরপূর্বক তাকে খাইয়ে ছেড়েছে। তন্ময় গত রাতে নিজ প্রতিজ্ঞা করেছিল সিগারেট ধরবে না, তবে তার অসম্ভব হয়ে গেছে। সিগারেটের গন্ধ পেলে ওর নাকমুখ কুঁচকে রাখে, অসন্তোষ দৃষ্টিতে চায়। কবে যেন মুখের উপর বলে বসে, সিগারেট খেলে আর চুমু খেতে পারবেন না। এই বাক্য শোনার পূর্বেই ওরও বলবার সাহস পেত না, তবে এখনকার ওর এই সাহস আছে। মাথার কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য এইটুকু অসাধারণ। এই যাত্রায় নিজের বন্ধুদের রেখে উঠেছে সে। ভেতরে ঢুকছে, নিজের রুমের দরজায় ঠেলে ঢুকতেই ওরু খুব অভিনিষেধ হয়ে ডায়েরিতে কলম চালাচ্ছে। এই দৃশ্যটুকু দেখে পা চালাতে নিলেও সুধায়, কি লিখছিস? ওরু মাথা তুলল না, এক হাতের সাহায্যে ঢেকে রাখলো শুধু। জবাবে ছোট করে বলল, ডায়েরি। তন্ময় পাশে বসলো চেয়ার টেনে। চোখ উঠিয়ে দেখার প্রচেষ্টা। কি সম্পর্কে লিখছিস? অ্যাবাউট আওয়ার জার্নি। তন্ময় আশ্চর্য কণ্ঠে বলে, ঢাকতে হচ্ছে কেন? আমি দেখলে সমস্যা? ওরও নাক ফুলালো। সমস্যা বলেই তো দেখাচ্ছি না। চুপ করুন তন্ময় ভাই, আরেকটু বাকি, শেষ করতে দিন। তন্ময় কতটুকু শুনল, নিঃশব্দে বসে রইল, একচিত্তে শুধু চেয়ে রইল। ওর বেশ মনোযোগী, কর্মরত ব্যস্ততাকে অসাধারণ দেখতে লাগছে। তন্ময় মনে হলো সে দীর্ঘ সময় এভাবে চেয়ে থাকতে পারবে, হয়তো সারা জীবনও।